বিভিন্ন শহরে একের পর এক জুয়েলারি শপে হচ্ছে ডাকাতি। শুধু তাই নয়, প্রকাশ্যেও ব্যবসায়ীকে মেরে ফেলছে সেই একই ডাকাত চক্র। এমন অবস্থায় পুলিশ এই ডাকাতদের ধরতে স্পেশাল ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্তকে অ্যাপয়েন্ট করতে চায়, কিন্তু অনিমেষ বোম ব্লাস্ট থেকে অল্পের জন্য বেঁচে পুলিশের চাকরি থেকেই অবসর নিয়েছে। এখন কিনা সে ফুড ব্লগিংয়ে মনোযোগী হয়েছে। তাহলে কে ধরবে এই ডাকাত চক্রকে, নাকি অনিমেষই শেষ পর্যন্ত মাঠে নামবে? এক্সপ্লেনেশনটি দেখুন, সব জানতে পারবেন। আবার প্রলয়ের শুরুতেই আমাদেরকে দেখানো হয় সিজন 1-এর রিপিট। সুন্দরবনের কোলঘেঁষা গ্রামে মেয়েদের প্রেমের লোভে ফেলে পাচার করছিল একটা সংগঠিত দল। সেই পাচারকারীদের নিশ্চিহ্ন করে দেয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্ত। সে পাচারকারী দল এবং ভিকটিমদের উদ্ধার করার পর সুন্দরবন থেকে ফিরতে থাকে। সে সময় গ্রামের এক মহিলা টিফিন বক্সে করে খাবার দেয়, যাতে পথের মধ্যে তারা খেতে পারে। গ্রামের অন্যান্য সবাইও অনিমেষকে বেশ ভালোভাবেই বিদায় জানায়। অনিমেষ বোটে করে ফিরতে থাকলে মাঝ নদীতে হঠাৎ বোট পুরো ব্লাস্ট হয়। এই ব্লাস্টে অনিমেষ পানিতে আহত হয়ে ভাসতে থাকলে কোস্টগার্ড এসে দ্রুত উদ্ধার করে অনিমেষকে হসপিটালে নিয়ে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই মহিলাকে, যে অনিমেষকে টিফিন বক্স দিয়েছিল। ব্লাস্টের একমাত্র উৎস ওই টিফিন বক্সই হতে পারে, কিন্তু মহিলাটি জানায় সে কিছুই জানে না। এদিকে অনিমেষ হসপিটালে ভর্তি থাকলে তার ওয়াইফ ইন্দ্রাণী সর্বক্ষণ তার পাশে থাকে। একদিন পুলিশ কমিশনার হসপিটালে অনিমেষকে দেখতে আসলে ইন্দ্রাণী কমিশনারকে বলে, আমার হাজব্যান্ডকে তো মেরেই ফেলেছিলেন প্রায়, আবার কেন এসেছেন? এবার অন্তত মুক্তি দেন। হাত জোর করে বলছি, আর কোনো অপারেশনের জন্য তাকে ডাকবেন না। সিএনের পর নিয়ে যাওয়া হয় রানীগঞ্জে। পুলিশ অফিসার বাদল তার ওয়াইফকে নিয়ে একটা জুয়েলারি শপে আসে। বাদল তার ওয়াইফকেই আগে শপে ঢুকতে বলে, আর সে যায় মোটরসাইকেল পার্কিং করতে। ওয়াইফ ভেতরে প্রবেশ করতেই দেখে এক দল ডাকাত জুয়েলারি শপের সবাইকে জিম্মি করে ডাকাতি করছে। এইটা দেখে বাদলের ওয়াইফ প্যানিক হয়ে যায়। এতে ডাকাত গুলি করে বসে। গুলি করার পর ডাকাতরা স্বর্ণ নিয়ে পালাতে থাকলে বাইরে বাদলের সাথে গোলাগুলি শুরু হয়। বাদল গোলাগুলির সময় দেখে তার ওয়াইফও গুলিবিদ্ধ। সে সামনে এগোতে চাইলে ডাকাতদের তোপের মুখে পড়ে। একসময় ডাকাতরা পালিয়ে যায়। বাদল তার ওয়াইফের কাছে ছুটে আসে। অ্যাম্বুলেন্স চাইতে থাকে। রানীগঞ্জের এই ডাকাতির কথা ফলাও করে প্রচারিত হয় নিউজ চ্যানেলে। সিনের পর নিয়ে যাওয়া হয় রানাঘাট থানাতে। সেখানকার ওসি গণেশ দাস মজা করে ভাত খাচ্ছিল আর ওয়াইফের সাথে ফোনে কথা বলছিল। এমন সময় তার কাছে একজন ফোন করে জানায় একটা জুয়েলারি শপে ডাকাতি হচ্ছে। গণেশ ফোর্স নিয়ে দ্রুত আসে শপের সামনে। সেই সময় ডাকাতরা আবার ডাকাতি করে বের হচ্ছিল। শুরু হয় আবারও পুলিশ এবং ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধ। এতে পুলিশ গুলিবিদ্ধ হয়ে আহত হয়, তবুও সে ডাকাতদের পিছু ছাড়ে না। এরকম শরীর নিয়ে গণেশ ডাকাতদের পিছু নিলে বাসা থেকে দুজন লোক লাইভে এসে বলতে থাকে, দেখুন বাংলার পুলিশের কি অবস্থা, এরকম শরীর নিয়ে কিনা ডাকাতদের পিছু নিয়েছে। কথাটা গণেশকে আরও স্ট্রং করে। গুলি করে 2 ডাকাতকে ধরে ফেলে। তারপর গণেশ দুজনকে টর্চার করলে তারা জানায় নেতাজির নির্দেশে তারা ডাকাতি করতে এসেছিল। কে এই নেতাজি তা নিয়ে পুলিশ কমিশনার জরুরি মিটিংয়ে বসে অফিসারদের সাথে। এডিসি গীতা জানায় নেতাজিকে তা জানা না গেলেও এই ডাকাতিগুলো করছে একটা র্যাকেট, যারা কিনা ডাকাতির পাশাপাশি হিউম্যান ট্রাফিকিং, আর্মস ডিলিং, ড্রাগ স্মাগলিং এর সাথেও যুক্ত। তাদের নেক্সট টার্গেট এই বাংলা। পুলিশ কমিশনার এটা শুনে একটা স্পেশাল ব্রাঞ্চকে নিয়োগ দিতে চায়, সাথে এক অফিসারকেও। মিটিংয়ে তখন একজন অনিমেষ দত্তের নাম নিলে পুলিশ কমিশনার বলে সে তো এখন অবসরে আছে, আর তার ওয়াইফও চায় না অনিমেষ আবারও পুলিশে জয়েন করুক। অনিমেষের নাম নেওয়া সেই অফিসারও তখন বলে আমার ওয়াইফও তো চায় না আমি পুলিশে চাকরি করি। পুলিশ অফিসার এবার গীতাকে নির্দেশ দেয় সে যেন অনিমেষের বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে সব বলে। এই পর্যায়ে দেখানো হয় অনিমেষকে। সে এখন বাড়িতে বসে সারাদিন করে রান্নাবান্না, আর সেগুলোর ভিডিও করে সোশ্যাল প্ল্যাটফর্মে ছাড়ে। এতে আবার তার ছেলে বরুণ বিরক্ত হয়, বলে এসব বাদ দিয়ে পুলিশের চাকরি করো গিয়ে। অনিমেষ ছেলেকে বলে পুলিশে থাকতে তো বলতেই সারাদিন পুলিশের চাকরি নিয়ে ব্যস্ত থাকি, কেন এখন আবার এটা নিয়ে তোর সমস্যা কি? এটা নিয়ে আবার শুরু করে দিয়েছিস, তোরা আসলে চাসটা কি বলতো? এমন সময় কলিং বেলের আওয়াজ আসলে অনিমেষ মনে করে তার খাবার খেতে কেউ এসেছে, কিন্তু আদতে এসেছে গীতা। অনিমেষ গীতাকে মেনু কার্ড দেখিয়ে দিয়ে বলে কি খেতে চান বলুন। গীতা তার পরিচয় দিলে অনিমেষ স্যালুট দেয়। গীতা অনিমেষকে এই ডাকাতি, হিউম্যান ট্রাফিকিং, আর্মস ডিলিং এসব নিয়ে একটা দল যে র্যাকেট করছে সেইটা বলে। অনিমেষকে এই কেসের দায়িত্ব দেওয়ার কথা জানালে অনিমেষ মনে মনে রাজি হয়, কিন্তু তখনই ইন্দ্রাণী গীতাকে বলে আপনি কি জানেন না অনিমেষ এখন অবসরে আছে, পুলিশের চাকরি তো ছেড়ে দিয়েছে, জানেন না? যদি জেনে থাকেন তাহলে কেন এসেছেন? এখনো খুঁজে বের করতে পারলেন না কে তার বোটে ব্লাস্ট করিয়েছিল, এখন কিনা আবারও নতুন কেস দিতে এসেছেন?
গীতা বলে, এই ব্লাস্টে বড় কারো হাত আছে, তাই ব্যাপারটা দ্রুত সলভ করা সম্ভব নয়। অনিমেষও গীতার সাথে মত দেয় ঠিকই, কিন্তু পরক্ষণে আবার ওয়াইফের পক্ষে যায়। তখনই গীতার ফোনে কল আসলে গীতা বেরিয়ে যায়। অনিমেষ মন খারাপ করে টিভি ছাড়ে। সে দেখতে পায় ব্যারাকপুরে ব্যবসায়ী সঞ্জয়ের গাড়িতে হামলা করেছে কয়েকজন গুন্ডা। হামলা করে মেরে ফেলেছে সঞ্জয় এবং তার স্কুল পড়ুয়া ছেলেকে। নিউজটা অনিমেষকে কিছুটা ভাবায়। অন্যদিকে সঞ্জয়ের ওয়াইফ স্বামী ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে আর শুধু কান্নাই করে। ব্যারাকপুরের ওসি কনস্টেবলকে নির্দেশ দেয় সে যেন এই কান্না থামায়। এইটাও বলে যে লাশ দুইটা এবার মর্গে নিয়ে যেতে হবে। কান্না থামাতে আসলে সেখানে উপস্থিত হয় রাজনৈতিক নেতা এসে সাংবাদিকদের বলে, বাংলায় একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেই চলেছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। সে তখন পুলিশকে নিয়ে অনেক সমালোচনাও করে। সেই সাথে জানায় 24 ঘন্টার মধ্যে সে খুনিদের বের করবে। অন্যদিকে ইন্দ্রাণী পড়ে যায় টেনশনে। বরুণ অনেকক্ষণ হচ্ছে ঘর থেকে বের হয়েছে, কিন্তু এখনও ঘরে ফেরেনি। অনিমেষ তখনও আছে রান্নাবান্না নিয়ে। ইন্দ্রাণী অনিমেষের কাছে এসে বরুণকে ফোন করতে বলে। অনিমেষ ফোন করলে বরুণকে ফোনেও পায় না। বাইরে তখন চলছিল ব্যবসায়ী সঞ্জয় এবং তার ছেলের মৃত্যুর প্রতিবাদে খুনি এবং পুলিশের বিরুদ্ধে মিছিল। সেই মিছিলে যোগ দেয় বরুণও, কিন্তু বরুণকে তার এক সহপাঠী বলে, আমরা পুলিশের বিরুদ্ধে মিছিল করছি, তুই এখানে কেন? তোর বাবা তো পুলিশ। বরুণ বলে, আমার বাবা এখন আর পুলিশে নেই। সহপাঠী বরুণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলে, জানি তিনি এখন ঘরে বসে শুধু খাবার রান্না করছেন আর সরকারি টাকায় বসে বসে খাচ্ছেন। এসব বাদ দিয়ে পুলিশের চাকরিটাই করতে বল। এইটা বলে মিছিল থেকে বের করে দেওয়া হয় বরুণকে। বরুণ মন খারাপ করে বাড়ি আসলে মা জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? বরুণ জানায়, মিছিলে গিয়েছিলাম। মিছিলের কথা শুনে ইন্দ্রাণী বকা দেয় বরুণকে। অনিমেষকে ডাকলে বরুণ বলে, বাবা জানে যে ব্যবসায়ী এবং ছেলেকে মারা হয়েছে সেই ছেলে ছিল আমাদেরই স্কুলের। সবাই তাই মিছিল করছিল, তাই আমিও সেখানে গিয়েছিলাম। কিন্তু আমারই এক বন্ধু আমাকে বলে আমি কেন মিছিলে গিয়েছি। সে আমাকে আরো বলেছে আমার বাবা নাকি বসে বসে শুধু পেনশনের টাকাই খাচ্ছে। এসব বাদ দিয়ে পুলিশের কাজই করতে বলে। এটা জানিয়ে বরুণ মাকে বলে, আমি জানি বাবা এখনো পুলিশের চাকরি করতে চায়, কিন্তু তুমি করতে দিচ্ছ না। যদি সঞ্জয়ের ছেলে না হয়ে আমি থাকতাম, তাহলে কি বাবাকে এরকম চুপচাপ বসে থাকতে দিতে? এইটা নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকলে অনিমেষ রান্নাঘর থেকে সবকিছুই শোনে। সবকিছু শুনে একসময় সে দুজনকে থামায়। তারপর আবারও চলে যায় রান্নাঘরে। কিছুক্ষণ পর ইন্দ্রাণী আসে অনিমেষের কাছে। ইন্দ্রাণী বুঝতে পারে সে আসলে ভুল করেছিল, তাই অনিমেষকে বলে, তুমি যে ফ্যামিলি ম্যান তা আমরা জানি, এবার সুপার কপ হওয়ার সময় এসেছে, যাও এবার তোমার ক্যালমা দেখাও। অনিমেষ পারমিশন পেয়ে খুশি হয়। বরুণ বাবার চশমা নিয়ে এসে বাবাকে দেয়। মা ছেলে স্যালুট করে অনিমেষকে। এদিকে পুলিশ এবার মিটিং ডেকেছে। কাকে এই কেসের দায়ভার দেবে এই নিয়ে চিন্তা করতে থাকলে অনিমেষ সেখানে হাজির হয়ে বলে, কয়েকদিন অবসরে ছিলাম, সেজন্য কি সবাই আমাকে ভুলেই গেছে? আমি আছি এই কেসে, সব কয়টাকে এবার দেখে ছাড়বো। এজন্য আমার লাগবে একটা টিম এবং নির্দিষ্ট রুম। পুলিশ কমিশনার অনিমেষকে বলে, যা লাগবে নেন, কিন্তু আমার নেতাজিকে চাই। এই পর্যায়ে নববিবাহিত দম্পতির বাসরাতে গয়না চুরি করতে আসে ডাকাত দল। একসময় নতুন বউয়ের সামনে গলা কেটে মেরে ফেলে জামাইকে, যা দেখে বউ একদম ভয় পেয়ে যায়। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। একসময় নিচে পড়ে গিয়ে মারা যায়। পরের দিন নির্দিষ্ট জায়গায় প্রথমে আসে গণেশ দাস, তারপর সেই একই জায়গায় আসে বাদল। বাদলকে দেখে গণেশ চিনতে পারলেও বাদল প্রথমে গণেশকে চিনতে পারে না। গণেশ তার পরিচয় দিলে বাদল গণেশকে এবার চিনতে পারে। এরপর সেই জায়গায় আসে অনিমেষের আগের সহকারী বিতান। এই বিতানও অনিমেষের সাথে ব্লাস্টের সময় ছিল। অনিমেষের মতো সেও বেঁচে ফেরে, তাই গণেশ প্রশংসা করে বিতানের। বিতান আসার পরেই অনিমেষের পুরনো লোক অসীমও আসে, যাকে অনিমেষ সব সময় হ্যালো বলেই ডাকে। সর্বশেষ আসে ব্যারাকপুর থানার দমান্তি। এই 5 জনকে নিয়েই টিম করেছে অনিমেষ। সবাই একত্রিত হলে গোপন জায়গায় উপস্থিত হয় পুলিশ কমিশনার এবং গীতা। এসে অনিমেষকে বলে, আপনার কথা মতো টিম সহ গোপন জায়গার অ্যারেঞ্জ করেছি। এখন আমার নেতাজি আর তার দলকে চাই। অনিমেষ জানাই, তাদের তো চিনি না, তাই সেইভাবেই এগোবো। পুলিশ কমিশনার কেসের সব ডিটেলস সময়ে সময়ে গীতাকে দিতে বলে, আর সে গীতার কাছ থেকেই সবকিছু জানবে। এই কথা পছন্দ হয় না অনিমেষের, তাই জানিয়ে দেয়, আমি কাউকে রিপোর্ট করতে পারবো না। পুলিশ কমিশনারও তারপর গীতাকে সেভাবে ম্যানেজ করে নিতে বলে। এটা বলে তারা চলে গেলে অনিমেষ তার টিমকে বলে, কেউ কখনো কাউকে কেস ডিটেলস বলতে পারবে না, এমনকি এই জায়গার ঠিকানাটাও কাউকে দিতে পারবে না, সেটা নিজের ওয়াইফকেও। আর তোমাদের হাতে 30 মিনিট সময়, ফ্রেশ হয়ে চলে আসো। অনিমেষের এই কথাগুলো শোনার পর দমান্তিকে চিন্তিত দেখায়। সে সাথে সাথে কাউকে কল করে, তবে ফোনে পায় না। গণেশ আর হ্যালো রুমে এসে ঘুম নিয়ে করে ঠাট্টা। 30 মিনিট শেষে সবাই একত্রিত হলে অনিমেষ সবাইকে বলে, 2 জায়গায় ডাকাতি এবং 1 জায়গায় শুট আউটের ঘটনা ঘটল, কিন্তু কাউকে এখনো ট্রেস করা যায়নি।
এজন্য সব জায়গার সিসিটিভি ফুটেজ সহ সবকিছু তথ্য সংগ্রহ করতে হবে। এগুলোর দায়িত্ব দেয় গণেশ, বাদল এবং দময়ন্তীকে। বিতানকে এখানে থেকে সব তথ্য বের করার দায়িত্ব দেয়, আর হ্যালো সব সময় ঘুরে ঘুরে ক্রিমিনাল খুঁজে বের করার দায়িত্ব পায়। সবাই সবার দায়িত্ব পেলে যথারীতি কাজে নেমে পড়ে। যার যার এলাকা থেকে তথ্য সংগ্রহ করে তারা ফিরে আসে। গণেশ তখন জানায়, আমি কিছু ইল্লিগ্যাল টাকার সন্ধান পেয়েছি। এক জায়গা থেকে প্রতি মাসে 50,000 টাকা পাঠানো হচ্ছিল। বাদল বলে, অনেকগুলো কলার পেয়েছি, কিন্তু সবার আলাদা আইডেন্টিটি দিয়ে সিম কার্ডগুলো কেনা হয়েছে। খোঁজ নিয়ে দেখেছি ওই এলাকায় একদল এনজিওর নাম করে বাড়ি বাড়ি ডিটেলস নিয়ে সেগুলো দিয়ে বেনামে সিম কার্ড কেনে। বাদল এটা বলতেই হ্যালো জানায় তার কাছে এমন একজনের তথ্য আছে যে সিম কার্ডগুলো সাপ্লাই দেয়। অনিমেষ হ্যালোকে নির্দেশ দেয় তাকে তুলে আনতে। হ্যালো এক ভাইরাল পানের দোকানদারকে তুলে নিয়ে আসে আস্তানায়। তারপর তাকে 3rd ডিগ্রির ভয় দেখিয়ে বের করে নিয়ে আসে সব তথ্য। ভাইরাল পানের দোকানদার জানায়, আমি অনেকগুলো সিম কার্ড দিয়েছি, কিন্তু কারোর নাম আসে না। এক নাম্বার থেকে ফোন করে আমার থেকে সিম কার্ড নিয়ে যায়। অনিমেষ দোকানদারের থেকে নাম্বার নিয়ে বিতানকে দেয়, দেখতে বলে কোনো ডিটেলস পাওয়া যায় কিনা। আর দোকানদারের কথা অনুযায়ী এক আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে নেয় ক্রেতার ছবি। তারপর সেটা পাঠিয়ে দেয় সকল থানায়। সব থানাতে পাঠালে এক থানা থেকে অনিমেষকে জানানো হয়, লোকটির আমার থানাতেই কয়েকটা চুরির কেস আছে। নাম তার তরুণ দাস, পাশের বস্তিতেই থাকে। অনিমেষ বাদল এবং দময়ন্তীকে পাঠায় আগে সকল তথ্য নিয়ে আসতে। দময়ন্তী তাই সমাজকর্মী সেজে তারুণের ওয়াইফের থেকে তারুণের তথ্য নেওয়া শুরু করে। জানতে পারে তারুণের একটা গ্যারেজ আছে। বাদল তারুণের পিছু পিছু গ্যারেজ পর্যন্ত যায়। তারপর সকল ডিটেলস অনিমেষকে দিলে অনিমেষ তারুণকে তুলে নিয়ে আসতে বলে। বাদল নির্দেশ পেয়ে পিস্তল দেখিয়ে তুলে আনে আস্তানায়। তারপর অনিমেষ 3rd ডিগ্রি দেওয়া শুরু করে তারুণকে। জিজ্ঞেস করে সিম কার্ড তুই কাকে দেশ বল। তারুণ জানায়, অনেকের কাছেই তো দেই, কিন্তু তাদের নাম জানি না, আবার তারা অনেক ডেঞ্জারাসও, কিছু বললে আমাকে মেরেই ফেলবে। অনিমেষ জানায়, আমরাও কিন্তু ডেঞ্জারাস। এরপর অনিমেষ তারুণের সামনে উপস্থিত করে পানের দোকানদারকে। তারুণ না চেনার ভান করে। এরপর অনিমেষ যখনই 3rd ডিগ্রি দেওয়া শুরু করে তখন সে বলে, আমি ওনাকে চিনি তো। এবার তারুণ নাম দেয়। নসির নামে একজনের নাম বলে সে। জানায় সেই সিম কার্ডগুলো নেয়, সাথে মোটরসাইকেল গাড়িও দিয়েছি। অনিমেষ এরপর জিজ্ঞেস করে, তোর নেতাকে? তারুণ জানায়, পার্থ দাস। অনিমেষ জিজ্ঞেস করে, নেতাজি নামে কাউকে চিনিস? তারুণ জানায় সে চেনে না। এই পর্যন্ত তথ্য নেওয়া হলে আজকের মতো 3rd ডিগ্রি দেওয়া বন্ধ করে অনিমেষ, কিন্তু সবকিছু তাকে মনে করতে বলে। তা না হলে পরবর্তীতে 3rd ডিগ্রির মাত্রা বাড়বে বলেও জানায়। তারুণকে 3rd ডিগ্রি দেওয়া শেষে দময়ন্তী চা নিয়ে গণেশ এবং বিতানের কাছে আসলে গণেশ দময়ন্তীকে বলে, চেহারা সুন্দর, উপর মহলে তো হাতও আছে, তবে এই জব কেন করতে চাইলে? দময়ন্তী জানায়, আমি ফ্রি জবটা পাইনি, আমাকেও পরীক্ষা দিতে হয়েছে, আর পরীক্ষা দেওয়ার পরেই আমি পুলিশের জবটা পেয়েছি। গণেশ তখন বলে, আমি আসলে এমনটা বোঝাতে চাইনি, আমি বোঝাতে চেয়েছি অন্য কোনো জব, যেমন অ্যাকাউন্টেন্টও তো হতে পারতে। দময়ন্তী বলে, আমি আমার প্রফেশনেই ঠিক আছি। বিতান বলে, সেটাই, যার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত, নিজের ভালো লাগার থেকে তো আর অন্য কোনো কিছু বড় হতে পারে না। বিতানের এসব কথা দময়ন্তীর ভালো লাগে। এরপরে অনিমেষ বিতানের কাছে এসে বলে, ডাকাতরা কিভাবে কাজ করে বলতো? বিতান জানায়, ডাকাতরা কোনো একটা জায়গায় ডাকাতি করতে আসলে সেই জায়গা বেশ কয়েকদিন ধরে রেকি করে তারা। সিসিটিভি ফুটেজে একই এলাকায় একই মোটরসাইকেল বেশ কয়েকদিন ধরে ঘুরতে দেখা গিয়েছে। এইটা শুনে অনিমেষ বলে, তাহলে ডাকাতরা জায়গাটা অন্য সবার থেকে বেশি চিনে নিয়েই ডাকাতি করে। সেই সময় নৈহাটি এলাকার ডাকাত টিমকে রেকি করতে দেখা যায়। তারা ভাগ হয়ে পুরো এলাকা ঘুরে ঘুরে রেকি করে, সেটা নির্দিষ্ট এক জুয়েলারি শপকে টার্গেট করে। এদিকে অনিমেষের টিম পড়ে যায় চিন্তায়। কলকাতা শহরে ছোট বড় অনেক জুয়েলারি শপ। ডাকাতরা নেক্সট কোন শপকে টার্গেট করছে সেটা জানবে কিভাবে? অনিমেষ জানায়, ছোট বড় সব জুয়েলারি শপের ম্যানেজারকে ইনফর্ম করো, সন্দেহজনক কিছু মনে হলেই যেন পুলিশকে জানায়। এর মধ্যেই 2 ডাকাত রেকি করতে জুয়েলারি শপের মধ্যেই ঢোকে। একজন আবার শপের মহিলা কর্মচারীকে পটানোর চেষ্টা করে, কিন্তু জুয়েলারি না কিনেই চলে গেলে ম্যানেজারের সন্দেহ হয়। একজন আবার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যার ছবি দ্রুত অনিমেষের কাছে আসলে অনিমেষ ছবিটা তার টিমকে দেখালে বাদল ডাকাতকে চিনতে পারে এবং বাদল ডাকাতের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ এই ডাকাতটাই তার ওয়াইফকে গুলি করেছিল। এতে রেগে গেলে অনিমেষ বাদলকে বলে, এখানে কিন্তু আমরা কেউ পার্সোনাল প্রতিশোধ নিতে আসেনি, আমাদের একসাথে কাজ করতে হবে। ডাকাতদের নেক্সট টার্গেট নৈহাটির একটা জুয়েলারি শপ, তাই আগামীকাল আমাদের প্রস্তুত থাকতে হবে। মিটিং শেষে দময়ন্তী আড়ালে এসে একজনকে ফোন করে বলে, স্যার জেনে গেছে, আমরা নেক্সট ডাকাতি নৈহাটিতে করব। ফোনের ওপাশের লোকটি বলে, সমস্যা নেই, এবার আমরাও থাকব। এতে বোঝা যায় দময়ন্তী ও ডাকাতদের দলেরই একজন।
সে ছদ্মবেশে পুলিশে ঢুকে আছে। পরের দিন এক ডাকাত দলবল নিয়ে তার গার্লফ্রেন্ড জ্যোতির সাথে রোমান্স করতে আসে একটা জায়গায়। ডাকাত শুধু জ্যোতিকে সবকিছু দ্রুত করতে বলে, কারণ হিসেবে জানায় তার দ্রুত যেতে হবে। জ্যোতি বলে, আগের বার যে গেছো সেই 6 মাস পর ফিরে এসেছো, এসব কাজ ছেড়ে দিলে হয় না? ডাকাত বলে, এই কাজের সাথে জড়িয়ে গিয়েছি, আর পেছনে আসার পথ নেই। কিন্তু জ্যোতি চাই ডাকাতটাকেই বিয়ে করতে। ডাকাত বলে তার সময় লাগবে। এরপর দুজন রোমান্স শুরু করলে অন্য ডাকাতরা তা দেখে মজা নেয়। কিন্তু তখনই পুলিশ চলে আসলে ডাকাতকে রোমান্স করা বাদ দিয়ে মোটরসাইকেল নিয়ে পালাতে হয়। 3 জন ডাকাত এক মোটরসাইকেল নিয়ে পালালে পুলিশও তাদের পিছু নেয়। ডাকাতরা ব্রিজের উপর মোটরসাইকেল নিয়ে উঠলে পুলিশের গুলি লাগে এক ডাকাতের পায়ে। এতে ডাকাতটি মাটিতে পড়ে গেলে অন্য 2 ডাকাত হেল্প করতে আসে। কিন্তু তখনই পুলিশের কাছে 2 ডাকাতও ফেঁসে যেতে থাকলে তারা নদীতে ঝাঁপ দেয়। এদিকে বিতান ডাকাতদের ট্রেস করে দেখতে পায় একই এলাকায় একটা মোটরসাইকেল বারবার ঘুরছে। এতে বোঝা যায় তারা এখন ওই এলাকাতেই অবস্থান করছে। তাই পুরো টিম ওই এলাকায় এসে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ডাকাতদের ছবি এলাকাবাসীকে দেখালে এলাকাবাসী জানায় হ্যাঁ, এই এলাকাতেই তারা ছিল। দেখিয়ে দেয় বাড়িটিও। অনিমেষ তার টিম নিয়ে ঢুকে পড়ে সেই বাড়িটিতে। সেই বাড়িতে ঢুকলে বাড়ির এক মেয়ের চক্করে তারা ভালোভাবেই ফেঁসে যায়। মেয়েটি সবাইকে জিজ্ঞেস করে, আপনার আসলে কে? অনিমেষ ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছে জানালেও মেয়েটি গণেশকে দেখে বিশ্বাস করতে চায় না। এক সময় আসে বাড়ির মালিক। অনিমেষ জিজ্ঞেস করে, এখানে কেউ কি ভাড়া থাকে? লোকটির স্মৃতিশক্তি কম ছিল বিধায় মনে করতে না পারলেও মেয়েটি জানায় হ্যাঁ। অনিমেষ সোজা ঘরে নিয়ে যেতে বললে মেয়েটি ঘরে নিয়ে আসে, কিন্তু এরপর দেখে ঘরে কেউই নেই। মেয়েটি জানায় তারা ছিল, হয়তো চলে গিয়েছে। অনিমেষ জিজ্ঞেস করে তারা কয়জন ছিল? মেয়েটি জানায় 6 জন। সারাদিন গান বাজনা আর মজা মস্তি করত। কেউ দেখা করতে আসতো কিনা অনিমেষের এই প্রশ্নের জবাবে মেয়েটি জানায় হ্যাঁ আসতো তো, কিন্তু লোকটি এখানে থাকে না। একবার আমার সাথে দেখা হয়েছিল, কিন্তু মুখ ঢাকা ছিল, শুধু চোখ দেখেছি। তার চোখগুলো একদম ভয়ঙ্কর ছিল। 7ম জনের কথা শুনে দমান্তি যেন বিচলিত হয়ে পড়ে। বাইরে এসে ফোন দেওয়ার চেষ্টা করলে তখনই অনিমেষ এসে দমান্তিকে বলে মেয়েটির থেকে ডিটেলস নিয়ে যেন 6 জনের ছবি এঁকে নেয়। অনিমেষের পর আস্তানায় ফিরে বিতানকে জিজ্ঞেস করে তারুণ কি ওই নাসিরের সাথে যোগাযোগ করেছে? বিতান জানায় না। অনিমেষ তারুণকে ছেড়ে দেয় যাতে তারুণ আবারও নাসিরের সাথে কথা বললে ধরা খায়। এদিকে তারুণকে বেশ চিন্তিত দেখা গেলেও তার বউ রোমান্স করতে চায়। বলে, বিয়ে করেছিস তো করবি না কেন? তখনই নাসিরের কল আসে তারুণের কাছে। নাসির তারুণের থেকে সিম চাইলে তারুণ নাসিরকে নির্দিষ্ট জায়গায় আসতে বলে। এদিকে দমান্তি বিতানের কাছে চা নিয়ে এসে বলে, আপনিও তো আমাদের সাথে ফিল্ডে কাজ করতে পারেন। তখনই রুমে অনিমেষ আসলে দমান্তি অনিমেষকে 6 জনের স্কেচ দেখিয়ে কথা ভিন্ন দিকে নিয়ে যায়। অনিমেষ আবার বিতানকে জিজ্ঞেস করে তারুণের কল অ্যাক্টিভ হয়েছে কিনা। বিতান জানাই হয়েছে, নাসিরের সাথে কথা বলেছে। লোকেশন বের করে বাদল এবং হ্যালোকে একসাথে পাঠায়। তারা এসে নাসির এবং তারুণকে একসাথে দেখে। তারা ব্যাগ এক্সচেঞ্জ করলেও সেইটাও অনিমেষকে জানায়। ব্যাগ চেঞ্জ করার পর দুজন 2 দিকে গেলে অনিমেষ দুজনকেই ফলো করতে বলে। তাই হ্যালো যায় নাসিরের পেছনে, বাদল যায় তারুণের পেছনে। তারুণ এবার বাড়িতে আসে, তাই বাদলের ফলো করার লাভ হয় না। কিন্তু নাসির গাড়ি নিয়ে একটা হোটেলে আসলে অনিমেষ হ্যালোকে নির্দেশ দেয় সারা রাত ওখানেই থাকতে। রাতে আবার ওই রাজনৈতিক নেতাকে মজা মাস্তি করতে দেখা যায়। সকাল হলে হ্যালো দেখতে পায় একটা গাড়ির মধ্যে নাসির সহ 6 জনকে ঢুকতে। এইটা দেখে অনিমেষকে জানালে অনিমেষ বলে তারা ডাকাতি করতে যাচ্ছে। এদিকে অনিমেষ টিম নিয়ে অপারেশনের জন্য প্রস্তুতি নিলে গীতা এসে বলে, এত বড় অপারেশনে যাচ্ছ আর তোমরা কিনা আমাকে জানালে না? অপারেশনে যাবে, ওখানে তো সিভিলিয়ানও থাকবে, তাই আমি তোমাদের সাথে যেতে চাই। অনিমেষ আবার গীতাকে নিতে চায় না। গীতাকে এখানে রেখে বিতানের সাথে সবকিছু তদারকি করতে বলে। গীতা এটা মেনে নিয়ে জানতে চায় প্ল্যান। অনুমেষ জানায় সবগুলো এক্সিট পয়েন্টে লোকাল পুলিশ থাকবে। দমান্তি অ্যাটেন্ডেন্টের রূপ ধরে থাকবে। বাদল থাকবে কাস্টমার সেজে। গণেশের নাম না নিলে গণেশ বলে, আমি কি বুড়ো হয়ে গেলাম নাকি যে আমাকে নিচ্ছেন না? অনিমেষ জানায় আপনি থাকবেন সিকিউরিটি গার্ড, একদম সবার সামনে। প্ল্যান মোতাবেক সবাই সবার পজিশন নিয়ে নেয়। গণেশ সিকিউরিটি গার্ড সেজে বসে থেকে অনিমেষকে বলে, আমি তো সবার সামনে আছি, আমার কিছু হয়ে গেলে বউ ছেলেকে একটু দেখে রাখবেন। অনিমেষ গণেশকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে অপারেশনে মনোযোগ দিতে বলে। এর মধ্যে ডাকাতরা গাড়ি নিয়ে উপস্থিত হয়। ডাকাতদের পিছু পিছু আসে হ্যালো। ডাকাতরা ভেতরে ঢুকে গেলে অনিমেষ হ্যালোকে নির্দেশ দেয় ডাকাতদের গাড়ির চাকা লিক করে দিতে। এদিকে ডাকাতরা ভেতরে ঢোকে। তারপর ওই ডাকাতরা দেখে আগের দিনের অ্যাটেন্ডেন্টের জায়গায় আজকে অন্যজন, মানে দমান্তিকে দেখতে পায়। পাশে আবার আগের জনও ছিল।
সিকিউরিটি গার্ড হিসেবে সদা তৎপর থাকে গণেশও। এর মধ্যে হ্যালো ডাকাতদের গাড়ির চাকা লিক করতে আসলে একজন পথচারী দেখে বলে, আপনি তো ভারী দুষ্ট লোক, এভাবে অন্যের গাড়ির ক্ষতি করছেন কেন? আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। হ্যালো তখন বলে, আমি পুলিশ। বাইরে থাকা ডাকাত তখন পুলিশের কথা শুনে চিৎকার দিয়ে সবাইকে অ্যালার্ট করে। বাইরের ডাকাতকে সেই সময় অনিমেষ এসে ধরে ফেলার পর দেখে এই ডাকাত আর অন্য কেউ নয়, প্রথম পার্টের ইয়াসিন প্রথম পার্টে হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত ছিল। মরতে মরতে বেঁচে গিয়েছে। যাই হোক, শপের ভেতরকার ডাকাতরা হয়ে যায় সোচ্চার। একজন পালাতে থাকলে গণেশ পা দিয়ে ফেলে দেয়, অন্যজন পিস্তল বের করলে বাদল এবং দমান্তি দুজনের সাথে লড়ে। এদিকে অনিমেষ ইয়াসিনকে মারতে থাকলে ডাকাতদের লিডার হাজির হয়ে পেছন থেকে আঘাত করে অনিমেষকে। এতে ইয়াসিন হাতছাড়া হয়ে যায়। এই ডাকাত অনিমেষকে মেরে বলে, কি দাদা, আপনি দেখি ব্লাস্টের পরেও বেঁচে আছেন। অনিমেষ এবং ডাকাতের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ওইদিকে এক ডাকাত শপের এক কর্মচারীকে জিম্মি করলে গণেশ হেডশট করে ওই ডাকাতকে মেরে ফেলে, কিন্তু এক কর্মচারী হাতে ঠিকই গুলি খায়। এদিকে বাইরে অনিমেষ ডাকাতের সাথে ধস্তাধস্তি করার এক পর্যায়ে ডাকাতের মুখোশ খুলে ফেলে, তারপর বলে, তুই তাহলে নেতাজি? তখনই গণেশ বাইরে আসে আর অনিমেষ এবং ডাকাতের মধ্যে ধস্তাধস্তি দেখে ডাকাতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতও তখন মুহূর্তের মধ্যে কয়েক রাউন্ড গুলি গণেশের বুক বরাবর চালিয়ে গণেশের বুক ঝাঁঝরা করে পালাতে থাকে। তখন অনিমেষ তার পিছু নেয়, কিন্তু অন্য ডাকাতদের গুলির মুখে নেতাজি হাতছাড়া হয়ে যায়। একটা মোটরসাইকেলে উঠে সে পালিয়ে যায়। নেতাজি হাতছাড়া হলেও ইয়াসিন গুলিবিদ্ধ অবস্থায় ধরা খায়। কিন্তু সবচেয়ে বড় লসটা হয় অনিমেষের টিমেরই। তারা হারিয়ে ফেলে গণেশদাকে হারিয়ে সবাই মনে করে গণেশদার সাথের স্মৃতি। অনিমেষও মনে করে অপারেশনের আগেই গণেশ অনিমেষকে বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বউ আর ছেলেকে দেখে রেখো। এই কথা মনে করে অনিমেষ ইমোশনাল হয়ে যায়। কিন্তু প্রতিশোধের নেশা মাথায় এবার চেপে বসে অনিমেষের। কিন্তু আমরা আপাতত এই পার্ট এখানেই শেষ করছি। দ্বিতীয় পার্টে পাবেন পুলিশ এবং ডাকাত দলের মধ্যে জমজমাট লড়াই। আর হ্যাঁ, প্রথম পার্ট কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।